ভিডিও শুরু হওয়ার আগে দুজনের কথা বলতেই হয়, চন্দনবাবু, অশোকবাবু, যাদের ব্যবহার এবং যাদের কথা সারা জীবন কিন্তু মনে থাকবে এবং মনে রাখার চেষ্টা করব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এইভাবে আমাদের জন্য আরও কাজ করে যান। পাশে আছে স্যার, খুব ভালো থাকুন। আবার দেখা হবে কোনো দিন কোনো মুহূর্তে। আমাদের গৃহশিক্ষকদের সম্মেলন আজকে, মানে একটা কথা ভাবতে পারছেন, আমাদের গৃহশিক্ষকরা কিন্তু ঐক্যবদ্ধ আজকে, এবং আজকে রাজ্য সম্মেলন খুব কিন্তু বড় সড়ো করেই হচ্ছে, এবং একবারে পুরো যেমন সম্মেলন হয় ঠিক সেই রকমই সম্মেলনের থেকেও বড় কিছু। কারণ হচ্ছে আমরা কাল থেকে হোটেলে ছিলাম এবং সেখানে আমাদের একটা মিটিং প্রাথমিকভাবে হয়েছে, এবং আজকে সকাল 8টায় শুরু হচ্ছে আমাদের মূল সম্মেলন, এবং তার আগে কিন্তু আমরা পৌঁছে গেছি অলঙ্কারপুর সমবায় সমিতি, যেটা রামনগর 1 ব্লক পূর্ব মেদিনীপুরে অবস্থিত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের হুগলি জেলার 12 জন প্রতিনিধি এসছে। এখন আছি, বিদ্যুৎবাবু আছেন আর জয়ন্ত আছে। জয়ন্ত কেমন লাগছে? খুব ভালো লাগছে, এত বড় সম্মেলন প্রথম, এবং আমরা খুব একত্রিত এবং ঐক্যবদ্ধ, এবং আগামী দিনে এরকম সম্মেলন আরও চাই। এবং আজকের এই সম্মেলনে প্রত্যেক শিক্ষককে একটা মেসেজ যাবেই, এবং স্কুল শিক্ষকদের প্রতি, এবং সময় সাপেক্ষ ব্যাপার, একটু অপেক্ষা করুন। এবং এই রকম বড় সম্মেলন এর আগে হয়নি, মানে বিভিন্ন জেলা থেকে প্রায় 18-19 জেলা থেকে প্রায় 140 জন ডেলিগেট, মোট সদস্য সংখ্যা 200 জন, এবং মানে ভাবতে পারছেন না যে আজকে সম্মেলন থেকে কী বার্তা আপনারা পাবেন। এবং যারা স্কুল শিক্ষক টিউশন করছেন সাবধানে থাকবেন, কিন্তু এরপর কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন নামবো এবং রাস্তায় নামবো, রাস্তায় আন্দোলন কিন্তু আমরা করবো। আজকে দীঘার সমুদ্র সৈকতে বেড়াতে আসিনি, আমরা এসেছি আমাদের রাজ্য সম্মেলনকে সফল করতে, এবং এসে আমরা দেখতে পেলাম যে এখানে সত্যিই অদম্য ইচ্ছা, উৎসাহ আমাদের সমস্ত স্কুল শিক্ষক ব্যতি রেখে যারা আমরা প্রাইভেট শিক্ষক বা গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত, তারা সকলেই একত্রিত হয়েছি আমরা স্কুল শিক্ষকদের এই বার্তা দিতে যে আপনাদের এই কালো টাকা ইনকামের মৌরুটির পাটটা আপনাদেরকে এবার মৌরুটি পাটটা বন্ধ করতে হবেই হবে। কারণ আপনাদের ওই কালো টাকা ইনকামের দিন শেষ, আপনারা আগে অসম্মানে আপনাদের জায়গা থেকে সরে যান। আমরা বলবো এটাই বেটার, ভালো সম্পর্ক রেখে সুন্দরভাবে চলুন। আর আমরা আগামী দিনে আসছি, যতদূর সম্ভব আমাদের আন্দোলন যতদূর এগিয়ে নিয়ে যাওয়ার আমরা যাব। টিউশন বন্ধ করতেই হবে, স্কুল টিচার সরকারি আইনকে মান্যতা দিতে হবে। আপনারা সরকারের কর্মচারী, আপনারা সরকারের থেকে মাইনে নেন, অথবা আপনারা সরকারি আইনকে মান্যতা দিয়েই তো এগিয়ে যাবেন, স্কুলগুলোকে এগিয়ে নিয়ে যাবেন, মানোন্নয়ন করবেন। আপনাদের ওপর নির্ভর করছে কত গার্জেন তার ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবে আপনাদের কাছে পাঠিয়েছে। তো আপনারা সেই জায়গাতে ফাঁকি দিয়ে আপনারা এই স্কুলেতে ডিউটি ঠিক করে না করে আর আপনারা চ্যাকা পেতে সকাল থেকে বসে পড়ছেন, এটা আপনারা ঠিক করছেন বলে মনে হচ্ছে না। আপনারা ওই দিক থেকে সরে যান, যতটা পারেন আপনারা স্কুলেতে মনোযোগী হন। রাজ্য সম্মেলন উপস্থিত বিভিন্ন জেলা থেকে সকলকে বৈশাখী অভিনন্দন জ্ঞাপন করি। আমরা প্রথমেই সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা করব। সংগঠনের পতাকা উত্তোলন করবেন আমাদের প্রিয় সংগঠন পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সভাপতি শ্রদ্ধেয় হীরালাল মন্ডল মহোদয়। ওনাকে সহযোগিতা করবেন আমাদের প্রিয় সংগঠনের রাজ্য মুখপাত্র শ্রদ্ধেয় অশোক কুমার ভূঁইয়া মহোদয়। হীরালাল মন্ডল বাবুকে এবং সেই সঙ্গে অশোক কুমার ভূঁইয়া বাবুকে আমাদের শহীদ বেদির কাছে আসার জন্য অনুরোধ করছি। পতাকা উত্তোলনের মধ্য দিয়েই শুরু হচ্ছে আজকের চতুর্থ রাজ্য সম্মেলনের শুভারম্ভ। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক ঐক্য জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক ঐক্য জিন্দাবাদ। এরপর ওয়েট করাবো না,
জাস্ট ফ্ল্যাগ হোস্টিং এর সাথে একটু কিছু না বললে অনুষ্ঠানটা যেন অসম্পূর্ণ থেকে যায়, সেই হিসাবে অন্তত 2-4 মিনিটও বলতে হয়। আজকে অ্যাকচুয়ালি আমাদের যে রাজ্য সম্মেলন হচ্ছে পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি, আমরা মূলত 3টে এজেন্ডা নিয়ে লড়ছি: দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থা, সমাজ কল্যাণ এবং আপনার গৃহ শিক্ষক ঐক্য বা সংহতি। তো এখন দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থা বলতে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের সংগঠনের হয়তো অনেকেরই ধারণা হয়ে গেছে আমরা হয়তো শুধুমাত্র স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিরুদ্ধেই একটি সংগঠন, বা মানুষও আমাদেরকে এইভাবে আইডেন্টিফাই করতে শুরু করেছে যে এরা রয়েছে শুধুমাত্র স্কুল টিচারদের প্রাইভেট টিউশন বন্ধ করার জন্য। কিন্তু এটা নয়, বিষয়টা হচ্ছে দুর্নীতি মুক্ত শিক্ষা মানে আমরা বলতে পারি যে আজকে কেন 8200 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তার দায়টা কি সবটাই সরকারের? যারা স্কুলেতে গিয়ে আপনার 11টা থেকে 4টে ডিউটি করছেন, একটা স্কুলে 4 জন স্টুডেন্ট 10 জন টিচার বসে আছেন, 2 বছর ধরে বসে বসে বেতন নিয়েছেন। এখন সরকার যখন স্কুলগুলো বন্ধ করছে তখন বলছে বন্ধ করতে দেওয়া চলবে না, বন্ধ করতে দেওয়া চলবে না। তাহলে আপনারা কি করবেন? বসে বসে বেতন নিয়ে স্টুডেন্টের হারিয়ে করে দেবো। আমরা যে কথাটা যে দীর্ঘদিন ধরে বলে এসেছি, আজকে হাইকোর্ট বলছে আপনার ছেলেটাকে আমাদের কাছ থেকে বেতন নিয়ে বেসরকারি স্কুলে ভর্তি করছেন, আর যাদের পড়াতে যাচ্ছেন তারা যদি আমাকে জিজ্ঞাসা করে কি শেখালেন, আমরা বলেছিলাম যে স্কুলগুলোয় পড়াশোনা হচ্ছে না, মাস্টারমশাইরা পড়াচ্ছে না, নিজেদের ছেলেগুলোকে অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছে, পরের ছেলে পরমানন্দ, যাই আসি বেতন পাই। তো আজকে দীর্ঘদিন পরে কোর্ট সেটা স্বীকার করেছে। আমরা অনেক দিন আগে বলেছিলাম যে স্কুলগুলোকে মাস্টারমশাইরা তুলে দেবে। স্কুলগুলোর জন্য গভর্নমেন্ট কি কি করেনি, কত ইনভেস্ট করেছে, আপনার স্কুল বিল্ডিং, পায়খানা, বাথরুম, এভরিথিং গভর্নমেন্টের তরফ থেকে। স্কুলে ইনভেস্টের কোনো সমস্যা নেই, স্কুলে তো সিট নেই যে বলতে পারবে না। আপনার পিজি হাসপাতালে গেছেন, সেখানেতে আপনি সিট পাননি, আপনি অ্যাপেলোতে গেছেন। তো যে ছেলেগুলো বেসরকারি স্কুলে যাচ্ছে তারা সরকারি স্কুলে কি বসার জায়গা পাচ্ছে না? তাহলে কেন বেসরকারি স্কুলে যাচ্ছে? তো এইসব জিনিসগুলো দীর্ঘদিন ধরে আমরা বলে এসেছি, এটা চলতে থাকলে আগামী দিনে স্কুলগুলো উঠে যাবে। আজকে সরকার প্রমাণ করে দিয়েছে, তাও বলেছে প্রথম দফায় আমরা 8000 বন্ধ করছি, আগামী দিনে এটা 16000 34,000 পেরিয়ে যেতে পারে। এবছর মাধ্যমিকে 4 লক্ষ স্টুডেন্ট কম। আগামী এই আজকে যে আপনার 8000 প্রাইমারি স্কুল বন্ধ হচ্ছে, যে স্কুলগুলোর লিস্ট বেরিয়েছে ম্যাক্সিমাম প্রাইমারি এবং আপার প্রাইমারি, এর ঢেউটা 5 বছর পরে পড়বে। 5 বছর পরে কিন্তু মাধ্যমিকের আপনার স্টুডেন্টটা ওটাই 6 লক্ষটা কমে আরো 4 লক্ষ হয়ে যাবে। ওটা শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি তুলে দেওয়ার যে চক্রান্ত চলছে, আসি যাই মাইনে পাই, বাড়িতে বসে টিউশন পড়াই, এই ব্যবস্থার বিরুদ্ধে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য আরটিই অ্যাক্ট অনুযায়ী সাধারণ মানুষের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন যাতে কনফার্ম হয়, তার দাবিতেও আমাদের লড়াই। এবং অবশ্যই এই দুর্নীতির একটা পার্ট হচ্ছে গৃহ শিক্ষকতা। তারা বাড়িতে বসে বসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। আমার কাছে নির্দিষ্ট তথ্য আছে, একজন মাস্টারমশাই 1,25,00,000 টাকা দিয়ে তার ছেলেকে বিদেশে ডাক্তারি পড়াতে যাচ্ছে। কত টাকা বেতন পান? আজকে হাসাহাসি করছে, এখানে কালো টাকা উদ্ধার হয়েছে, ওখানে মোদি চলে গেছে, কারোর বাড়ি থেকে বস্তাবন্দি টাকা বেরোচ্ছে। আজকে ইডি সিবিআই কে দিয়ে যদি তদন্ত করানো হয়, তাহলে মাস্টারমশাইদের যারা টিউশনি পড়ান তাদের দেখা যাবে যে কোন কোন শহরে কতগুলো ফ্ল্যাট আছে, লোকারে ক কেজি সোনা আছে। যতদিন না পর্যন্ত ইডি এসেছিল বুঝতে পারেনি কোথায় কালো টাকা পড়ে রয়েছে, এখন বেরোচ্ছে। যদি এদেরও টিউশনিরত স্কুল শিক্ষকদের বাড়িতে রেড করা হয়, এরকম অনেক কত কালো টাকা বেরোবে। বাইরে যারা বসে বসে হাসাহাসি করে চা দোকানে, যে মাস্টারমশাইদেরকে বলা হয় মানে গুরুদেব, আজকে গুরুদেব পুঁজিপতিতে পরিণত হয়েছে। সেখানেতে দেখা যাচ্ছে যে আপনার তারা যে মানে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে ব্যবসা করছে। আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি, এই স্লোগানটা মিস করে গেল। হ্যাঁ, যেটা হচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস করে দাও, কালো টাকায় পকেট ভরাও। কিছুদিন আমরা আগে দেখেছি, যতক্ষণ পর্যন্ত পুলিশের হাতে কোশ্চেন পেপার রয়েছে, যখন ট্রেজারি থেকে বেরোচ্ছে না তখন কোশ্চেন বেরোচ্ছে না। যখনই ট্রেজারি থেকে কোশ্চেনটা বেরিয়ে যাচ্ছে, হেডমাস্টার মশাইদের হাতে পড়ে যাচ্ছে, স্কুলের হাতে পড়ে যাচ্ছে, তখন গুরুদেব ভগবানরা তাদের লীলা শুরু করে দিচ্ছে। গোটা পশ্চিমবঙ্গে হাতে হাতে স্টুডেন্টদের হাতে হাতে হোয়াটসঅ্যাপেতে মেসেজেতে আপনার কোশ্চেন পেপার ঘুরে দেওয়া হচ্ছে। পুরো শিক্ষা ব্যবস্থাটার মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে। সামগ্রিকভাবে স্কুল টিচারদের যে অনীহা এবং পড়াশোনা না করানোর যে ট্র্যাডিশন, স্কুলগুলোকে দীর্ঘদিন ধরে অকেজো করে রাখার চক্রান্ত, বছরের পর বছর বসে বসে বেতন নিয়েছে। আপনার করোনার অজুহাতে আমরা যখন চিৎকার করেছি স্কুলগুলো খুলে দিন, তখন তারা দীঘা পুরী ঘুরে বেরিয়েছে গায়ে হাওয়া লাগিয়ে, আরো 6 মাস করোনা চলুক, আমরা ঘরে বসে বসে বেতন পাবো। আর 2 দিন পরে যদি স্কুলগুলো উঠে যায়, তাহলে আপনাদেরকে কেউ আর মাস্টারমশাই বলবে না, তখন আমাদেরকে আদানি আম্বানি এবং বেসরকারি সংস্থাগুলো কর্মচারীর মতন ট্রিটমেন্ট করবে। একটা সরকারি স্কুলের মাস্টারমশাইকে যে সম্মান দেয় গভর্নমেন্ট,
যখন সরকারি শিক্ষা ব্যবস্থাটা বেসরকারির হাতে চলে যাবে তখন তাদেরকে আর গুরুদেব বলবে না, যেদিন মন যাবে ঢোকাবে, যেদিন মন যাবে বের করে দেবে, 8টাতে আনবে, 6টা পর্যন্ত তাদেরকে ডিউটি করাবে। আপনারা স্যার ভুলে যাবেন না, আপনারা যা করছেন আপনার ছেলে মেয়েরাও আর সরকারি স্কুলে চাকরি পাবে না, কারণ স্কুলগুলো তখন আপনারা তুলে দেবেন। আপনাদের ছেলেদেরকেও কিন্তু ওই বেসরকারি কোম্পানির আন্ডারে তাদের কর্মচারীগিরি করতে হবে। সময় এসেছে, ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। সার্বিকভাবে আর একটা কথা বললেই নয়, কিন্তু এটা হয়তো কেউ অন্যভাবে নেবেন না। জাতীয় শিক্ষানীতিতেও যা সব বলা হচ্ছে আমরা সেখানে অশনি সংকেত দেখছি। যেমন গোটা শিক্ষা ব্যবস্থাটা করাপশনে ভরে গেছে, একদিকে ভুয়ো শিক্ষক, অন্যদিকে যোগ্য ছেলেরা রাস্তায় বসে রয়েছে, একটা দিকে স্কুলেতে রক্ত শূন্যতা, মানে দেখায় আমি একটু আগেই বললাম 8000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানেতে 2 জন স্টুডেন্ট 4 জন টিচার। আবার একটা দিকে গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে যে 700-800 স্টুডেন্ট, সেখানে 5 জন 7 জন টিচার। পুরো শিক্ষা ব্যবস্থার দুর্নীতিতে আমরা উদ্বিগ্ন এবং এর পাশাপাশি শিক্ষাতে সাম্প্রদায়িকীকরণ, ইতিহাস মুছে দেওয়ার চক্রান্ত, ভুল পড়ানোর চক্রান্তেরও আমরা বিরোধী। এবং জাতীয় শিক্ষানীতির নাম করে যদি জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়, ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, বা আপনার মানে কি বলবো বসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলেও কিন্তু সেটা ভুল। আমি যতদূর এখন পর্যন্ত দেখেছি আপনার বোর্ডের পরীক্ষা 10 উঠে যাচ্ছে, একদম 12তে পরীক্ষা। তাহলে এই জাতির মেরুদণ্ড হিসাবে যে ছাত্রছাত্রীরা আসবে তাদের কোয়ালিটি কতটা নিয়ে আসবে, তাদের নতুন শিক্ষা ব্যবস্থা যখন প্রয়োগ করা হবে, এই নিয়েও আমরা কিছুটা দুশ্চিন্তিত। অ্যাকচুয়ালি সামগ্রিক যে পরিস্থিতিতে আমরা রাজ্য সম্মেলন করতে চলেছি, সেই পরিস্থিতিতে পুরো শিক্ষা ব্যবস্থাটা একটা মানে কি বলবো আপনার নদীর খালের কিনারায় দাঁড়িয়ে রয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থাটা, এবং সমস্ত ক্ষেত্রে এত দুর্নীতি এবং এত রকম অবৈধ নিয়োগ। যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমার বিদ্যালয়ের তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। সেই সঙ্গে আমার সামনে যারা মঞ্চে আসীন আছেন বিভিন্ন ব্লক থেকে, বিভিন্ন জেলা থেকে কিংবা রাজ্য কমিটির কর্মকর্তাগণ যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, সেরাম এবং নমস্কার। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যারা চাকরি করে এটা তো তার বিরোধী সংগঠন, আমি এখানে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই বলবো 1997 সাল থেকে 2006 সাল পর্যন্ত এটাই ছিল আমার রুজি। তারপরে 2006 সালে আমার চাকরি হয়, ততদিন থেকে আমি প্রাইভেট টিউশন বন্ধ করেছি। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যেটা দেখছি আপনাদের এই সমিতিকে এবং আপনারা যারা এই কর্মকাণ্ডে যুক্ত আছেন তাদেরকে কিন্তু অ্যালিগরিকে রূপক ধর্মীভাবে ঘুরিয়ে ফিরিয়ে অত্যাচার করা হচ্ছে, আপনাদের প্রতি যথেষ্ট অন্যায় হচ্ছে। আমি আমার বয়সটা যাই হোক, এই বিদ্যালয়ে আমার বয়স 1 বছর 3-4 দিন হলো। আসার পরে একটা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমি প্রথমে এসে যখন শিক্ষকদের বাধা দিয়েছিলাম যে আপনারা টিউশন করতে পারবেন না, তারপরে কিন্তু কম করে 10টা স্কুলের ছাত্রকে নিয়ে ওরা ছাত্রছাত্রীদের রাস্তায় বসিয়ে দিয়েছিল, আমার বিরুদ্ধে আন্দোলন করছিল। চন্দন তার বড় প্রমাণ, আমার কিছু করতে পারে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, সংগঠনের তো বিভিন্ন ভাগ থাকে। আমি নিজেও একজন সংগঠক, জেলা স্তরের নেতৃত্ব দিই। যে সংগঠনই হোক, আমাদের টিচার সংগঠন, এই সংগঠনটা আশা করি দলমত নির্বিশেষে একটা গণসংগঠন। গণসংগঠন আর শাখা সংগঠনের একটা পার্থক্য আছে। আমি গণসংগঠনকে শাখা সংগঠনের সঙ্গে আমি মিলাতেও চাই না। গণসংগঠনের যেটা রীতিনীতি আছে, আপনাদের বর্ষিয়ার নেতৃত্ব সম্ভবত প্রাক্তন রাজ্য সভাপতি, তাই তো? উনি একটু আগে বক্তব্য দিয়েছিলেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। তো শাখা সংগঠনে একটা ফিল দিস ম্যাটার থাকে। কোন একটা রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করতে হয় কিংবা কোন একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকতে হয়। কিন্তু গণসংগঠনে সেটা কিন্তু দলমত নির্বিশেষে প্রত্যেকে তার সদস্যপদ গ্রহণ করতে পারে। তো এখানে কোনো রাজনীতি ছোঁয়া না থাকলেও হবে। আমি শুধু একটা বলবো, একটা কথা বলতে ভুলেছেন দিয়ে কোনো লাভ নেই। একদম একদম একদম। আমি জনগণকে 'আপনারা তৈরি করুন, আমি পেছনে থাকবো'।
আপনি সরকারের কাছ থেকে বেতন নিচ্ছেন, আপনার 3 তলা বাড়ি আছে, বাইরে গিয়ে 3টা ফ্ল্যাট কিনবে, আর আমি থাকবো আপনি গাছেরও খাবেন, তোলারও খাবেন, এটা কি করে হতে পারে? সর্বোপরি একটা কথা বলি, প্রত্যেক মানুষকে, প্রত্যেক জীবকে একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হয়। আমার প্রতিদিন দৌড়ানোর ক্ষমতা 1 কিলোমিটার। আমি যদি বাইরে 1 কিলোমিটার দৌড়ে আসি, স্কুলে গিয়ে কিন্তু দৌড়াতে পারবো না। একদম। আমি শুধু আমার স্কুলের কথা বলবো না, আপনাদের আশীর্বাদে পূর্ব মেদিনীপুরে 666খানা স্কুলকে আমি হাতের তালুর মতো চিনি। আমি নাম বলে দিব কারা কারা টিউশন করে, প্রত্যেকের নাম বলে দিব। আপনাদের আন্দোলনটাকে জোরদার করতে হবে। প্রথমে আপনারা কি করছেন? কোথায় ডিআই অফিস যাচ্ছেন, কোথায় এসআই অফিস যাচ্ছেন, ও আন্দোলনের 3 পয়সা দাম নেই। আপনারা প্রথমে প্রশাসনকে অ্যাটাক করুন, প্রথমে পুলিশের কাছে যান, যে আপনারা আমাদের দাবিটাকে মানবেন বা আমাদের দাবি মোতাবেক কাজ করবেন না আমরা বেকার ছেলের আইনকে হাতে তুলে নিব। আপনারাই বলবেন। যদি পুলিশ সচেতন না হয় তাহলে ডিআই অফিসে গেলে কিন্তু আপনারা কিচ্ছু করতে পারবেন না। আমি চন্দনকে বলেছিলাম, ডিআই অফিস থেকে ডিএসপি পর্যন্ত আমি বুঝে নেব, তোমরা প্রশাসনকে ধান্দা করো, ওদের কাছে গিয়ে বসে থাকতে হবে, না হলে কিন্তু আপনাদের দাবি কিছুতেই পূরণ হবে না। এখানে একটা জিনিস কাজ করে, আপনি আপনার গ্রামে টিউশন করছেন, আপনি বাংলার লোক হয়ে দেখা যাবে একটু দূরে আপনাকে যিনি বাংলা পড়িয়েছিলেন স্কুল টিচার বসে আছেন, আপনি সন্তানের দিকে লক্ষ্য করে তাকে কিছু বলেছেন না। আরে বাবা, আপনার পার্সোনাল ফ্যাসিনেশন আছে, আপনি তাকে বাড়িতে নিয়ে গিয়ে মাটন খাওয়া। সংগঠনের রীতিনীতির ক্ষেত্রে কিন্তু কোনোভাবে দুয়ার করা হবে, একদম কোনোভাবে আপনাদের পেছনে থাকতে হবে, সামনে আপনারা আসতে পারবেন না। আপনারা প্রত্যেক বিদ্যালয়ে গিয়ে এই জনদের কাছে ডেপুটেশন দিন, প্রয়োজন হলে স্টাফ রুমে ঢুকে চিহ্নিতকরণ করে ওদের হাতে হাতে ধরিয়ে দিন যে মাস্টারমশাই আপনারা শিক্ষিত ব্যক্তি, রাস্তায় বললে আপনাদের সম্মান থাকবে। তো একটা কথা আপনাদের বলে দিই, 2005 সালে একটা কথা না বললেন, আমি রাজনীতির প্রসঙ্গে এসেছিলাম, আমি কোন রাজনৈতিক নেতৃত্ব নই, কোন এমএলএ এমপি নই, কিন্তু সোজা কথাটা সোজা ভাষায় বলি, সরকার কিন্তু আপনাদের পক্ষে আছে। বিগত দিনে যে নিয়মটা হয়েছিল দেখবেন সেখানে লেখা ছিল কোন শিক্ষক মহাশয় প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না, এই নিয়মটা ছিল। তাতে কি হয়েছে না, আমি পড়াচ্ছি, আমি বাচ্চাদেরকে শিখিয়ে দিচ্ছি, তার গার্ডিয়ানকে বলে দিচ্ছি যে বলবেন যে মাস্টারমশাই পয়সা নেয় না। কিন্তু 2022 সালে যে অর্ডারটা হয়েছে সেখানে বলা হয়েছে কোন কর্মরত শিক্ষক কোনোভাবে টিউশনে যোগদান করতে পারবে না, পয়সা নিয়ে কিংবা না নিয়ে। আপনারা কেন ধরছেন? তাছাড়া 2005 সালে এডুকেশন ডিপার্টমেন্ট যে এক্সপেন্ডিচার অ্যাক্টটা প্রডিউস করেছে তাতে বোল্ড লেটারে লেখা আছে যদি কোনো কর্মরত শিক্ষক ধরা পড়ে তাহলে কিন্তু ইন্ডিয়ান দণ্ডবিধিতে তার কিন্তু চাকরি রাখার কোনো কোনো পথ নেই। আপনারা এই সুযোগগুলোকে কেন ছেড়ে দিচ্ছেন? আপনারা আমার যেটা মনে হয়েছে, ব্লুপ্রিন্ট তৈরি করুন, প্রত্যেকটা থানায় প্রতি সপ্তাহে সময় করে ডেপুটেশন দিন। প্রথমবার কাজ না হলে দ্বিতীয়বার যান, তৃতীয়বার ধমক, পরিষ্কার কথা। তারপরে ডিআইকে সোজাসুজি বলুন যে আপনাদের কিছু করণীয় আছে না আপনার বিরুদ্ধে কমপ্লেন দেবো বলুন। কারণ কিছু আধিকারিক আছে তারা কিন্তু এই সুযোগটা নিচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আমি ডিআইকে কিংবা কোন আধিকারিককে আমি বলবো যে আমার ফাইলটা আটকে দিবে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, হতে পারে। তো সেই জায়গায় আমি আপনাদের প্রত্যেককে বলছি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যিনি সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য আমার খুব কাছের মানুষ, তাপস মুখোপাধ্যায় যিনি সেক্রেটারি, উনি দীঘায় এলে আমাকে রুমটা ঠিক করে দিতে হবে। আমি প্রত্যেকের কাছে আপনাদেরকে পৌঁছে দেব, কিন্তু দয়া করে অন্যায়কে আপনারা সাপোর্ট করবেন না। আরেকটা কথা না বললে নয়, আমি খুব কম সময় নিচ্ছি, যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, দ্যাট ইজ দ্য প্রভাব known to all। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে আপনাদের নিজেদের মধ্যে যেন খাওয়া খাই না হয়। আপনারা একটা গ্রামে দুজন ইংরেজির আছেন, তার কাছে বেশি গেল, আমার কাছে কম এলো কেন আসতে পারে, পিটি অ্যাপটিটিউডের উপর কিন্তু ডিপেন্ড করে।
ওই জায়গায় কিন্তু আপনাদেরকে এক হতে হবে, না হলে কিন্তু সংগঠন মাঝপথে মার খাবে। আমি বিশেষ কিছু বলবো না, আমি বলবো আপনারা সঠিক পথে এগিয়ে যান, আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো। আমি তো চন্দনের পাশে শুধু নয়, আমার বহু ছাত্রছাত্রী এই করে খাচ্ছে। আগেকার দিনে সেবার ব্যাপারটা ছিল, এখন কিন্তু পেটের ব্যাপারটা চলে এসছে, সবকিছু বুঝতে পারছি। তো সেই জায়গায় সবটা মাথায় রাখবেন। খুব নিডি পরিবারের ছাত্রছাত্রী যারা ফ্রম হ্যাড টু মাউথ, তাদের একটু দেখবেন। কিন্তু আমি বলে দিই, আমার ছাত্রছাত্রীকে কত করে নিচ্ছিস না স্যার, হোম টিউশন গেলে 1000 টাকা, তোর কাছে কেউ করবে না, কারণ হোম টিউশন এখানে 4000 টাকা করে চলছে কাঁথি কাঁথি। তো আপনারা আপনাদের দিকটা কিভাবে বিবেচনা করবেন আপনারা দেখে নেবেন। আপনারা সংঘবদ্ধ হবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আমি বলছি আপনারা প্রত্যেক আধিকারিকের অফিসে গিয়ে ডেপুটেশন দিয়ে স্তব্ধ করে দিন। আর আপনাদের হাতে সুযোগ আছে, সামনে কিন্তু পঞ্চায়েত নির্বাচন, ভোট বাড়াই বড় বাড়াই, কোন রাজনৈতিক নেতা আপনাদের বিপক্ষে যেতে পারবে না। আমার স্কুলে যে গন্ডগোলটা হয়েছিল, একজন রাজনৈতিক নেতাকে বলেছিলেন, স্যার এসআই কাছ থেকে ওটা উইথড্র করে নিয়েছি, আপনি ভাববেন। তাকে বলেছিলাম আপনি বেরিয়ে যান, আপনি তো সরকারের পক্ষ, আপনি তো সেই দল থেকে জিতেছেন। ও আপনার মেয়েটা করে বলে, আমার কাছে যে আইনটা আছে, আমার কাছে যে অর্ডারটা এসেছে, সেই অর্ডার মোতাবেক কাজ করবো, আপনার কথা আমি শুনবো না। দল নিয়ে কাজ করবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আমি পরম মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সংগঠন অবশ্যই লক্ষ্যে পৌঁছাবে, এই আশা রেখে আজকের এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করে, আপনাদের সংগঠনের প্রত্যেক সদস্যরা সার্বিক সাফল্য কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য দিতে পারলাম। নমস্কার। পয়লা বৈশাখের শুভ নববর্ষ, অভিনন্দন, শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে প্রণাম এবং শ্রদ্ধা। আমরা আজকে খুবই আনন্দিত এবং আপ্লুত যে আমাদের জেলা পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সম্মেলনকে শুরু করতে পেরেছেন এবং আমরা আমাদের জেলার পক্ষ থেকে আয়োজন করতে পেরেছি। আমরা সবার কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি আমাদের আয়োজনে ত্রুটি থাকে আপনারা এর জন্য ক্ষমা করে দেবেন। সেই সঙ্গে আমরা আজকের এই সভা, এত সুন্দর সভা, যেনারা আর্থিকভাবে সাহায্য করেছেন, সেই রাইস এসবি, এনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যাদের সাহায্যের জন্য আজকে আমরা এত সুন্দর অনুষ্ঠান পরিচালনা করতে পারছি। সেই সঙ্গে সবাই জানি আর কি আমাদের সম্মেলনের প্রতিযোগী কি, আমরা আমাদের এই 2 বছরে যে রাজ্য কমিটির নেতৃত্বে পরিচালনা করা হয়েছে, তো সেইখানে বিভিন্ন প্রকার কাজ শুরু হয়েছে। তার আগে আমরা সংগঠনের ইতিহাস যদি একটু না বলি, তাহলে মনে হয় আমাদের বর্তমানে যারা নতুন সদস্য আছেন তাদের কাছে অবিচার করা হবে। 2001 সালে জলপাইগুড়ির একটা ছোট্ট ঘরে প্রাক্তন সভাপতি মাননীয় সুজয় কুমার বর্মন এবং তৈলবন্ধু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং একান্ত চেষ্টায় ছোট্ট ঘরে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির শুভ সূচনা হয়েছিলেন। তিনারা তখন মনে করেছিলেন যে সমস্ত সংগঠনের সমস্ত পেশার সংগঠন রয়েছে, তাহলে আমাদের পেশা কেন সংগঠন থাকবে না। সেখান থেকে আমাদের পেশার সংগঠন শুরু হয়েছে। ধন্যবাদ জানাই সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিদেরকে, আজকে আমরা আমাদের উপস্থিত নেই, কিন্তু সত্যি আমাদের কাছে আমরা কৃতজ্ঞ। সেই সঙ্গে তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিভিন্ন জেলায় সংগঠন ছড়িয়ে পড়েছে, সংগঠন রাজ্যের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। কিন্তু তারই মাঝখানে দেখা 2018 সালে আমাদের জেলায় প্রথম আমাদের সংগঠন শুরু হয়, কিন্তু সংগঠন যখন আস্তে আস্তে দাঁড়া বাঁধতে শুরু করেছিল, সেই সময় 2019 সালে সংগঠনের মাঝখানে বিরাট সমস্যা সৃষ্টি হয়। কিছু উত্তর এবং দক্ষিণ এই পর্যায়ে কিছু সদস্য, কিছু নেতৃত্ব তারা সংগঠনকে ঘিরে ফেলেন, আমাদের এই প্রিয় সংগঠনকে, যেটা আমাদের ভূত চিনে যে সংগঠনটাকে তৈরি করেছিলাম সেটাকে তছনছ করে দিলেন এবং সেখানেই আমাদের বিরাট ঘাটতি শুরু হয়। সেই সময় যে কয়েকটা জেলাকে একটা লড়াই শুরু, সেই সময় প্রায় উত্তর 24 পরগনার বেশিরভাগ অংশ, নদীয়ার বেশিরভাগ অংশ, পশ্চিম মেদিনীপুর পুরোটাই, বাঁকুড়ার অধিকাংশ অংশ, এইসব নিয়ে একটা সংগঠন বেরিয়ে যায় এবং সেই সময় যারা বিভিন্ন জেলার প্রতিনিধিরা লড়াই করেছিলেন তারা ভোট জিতে লড়াই করে সংগঠনটাকে আটকে ধরেছেন। আমি স্মরণ করি, আমিও সেই সময়টা একজন সৈনিক, সেই সঙ্গে আরও বিভিন্ন জেলার সভাপতি ছিলেন।
সেই সময় সংগঠনটাকে ওনারা চাপতে ধরেছিলেন যাতে সংগঠন আরো স্ট্রং করা যায়। বিভিন্ন জায়গায় ভেঙে দিয়েছিল, সেই জেলাগুলোকে আবার নতুন করে সাজিয়ে তোলা শুরু হয়েছিল এবং তারপরেই আমাদের তখনকার পরে তিনি রাজ্য সম্মেলন হয়, সেই সম্মেলনের রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছিলেন, মনোনীত হয়েছিলেন স্বপন সরকার মহাশয়। ওনার নেতৃত্বে সংগঠন আবার আস্তে আস্তে আবার আস্তে বড় জায়গায় পৌঁছায় এবং তারপর 2021 সালে নদীয়া সম্মেলনে আবার নতুন করে রাজ্য সভাপতি নির্বাচন হয়, সেখানে খেলাধুলা মন্ডল মহাশয় সভাপতি হয় এবং তারপর ওনার নেতৃত্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সংগঠনের স্ট্রং জায়গায় পৌঁছে গেছে। আজকে গর্ব করতে পারি আমাদের জেলার প্রত্যেকটা জায়গাতেই প্রায় সংগঠন তৈরি হয়ে গেছে, প্রত্যেকটা জেলা করতে আমরা গর্ব করতে পেরেছি। আমরা জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছি। আপনারা সবসময় বলেন যে আমরা সংগঠনে কি পেয়েছি, সংগঠনে কি করেছি। আমরা এই বিগত 2 বছর, এই 2 বছরে আমরা বিভিন্ন কাজ করেছি। সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে আইডেন্টি কার্ড দেওয়া, পতাকা তৈরি করা, আইনি কমিটি তৈরি করা, আইনি কমিটির দিকে দেশ শিক্ষার্থীর মধ্যে এবং সেই সঙ্গে বিভিন্ন জায়গায় কমিটি গ্রহণ করা, সংগঠন গঠন করা, বিভিন্ন কাজ আমরা একসঙ্গে করতে পেরেছি। আমরা আজকে ধন্যবাদ জানাবো চন্দ্রবাবুকে, যিনার নেতৃত্বে আজকের এই সম্মেলন তৈরি হয়েছে, সূচনা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন জেলার প্রতিনিধিরা যিনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনাদের বলবো আপনারা আপনাদের বক্তব্য রাখবেন সংক্ষেপে, কারণ আমরা সময়টা অনেক অতিবাহিত করে ফেলেছি। বক্তব্য রাখার সময় মনে রাখবেন আপনাদের বক্তব্য যেন সঠিক হয়, সেখানে যেন ব্যক্তি আক্রমণ যে ব্যাপারটা না আসে, সেখানে যেন কারণ ট্রেন থাকে এরকমভাবে বক্তব্য রাখবেন আশা করবো। এবং আজকে আয়োজন কমিটির পক্ষ থেকে আমাদের আয়োজনের কিছু ত্রুটি বিন্দু থাকে, আপনারা নিজের ক্ষমা করবেন এবং একই সঙ্গে আবেদন করবো আমরা শিক্ষক মশাই আপনারা সবাই সুষ্ঠুভাবে বসবেন, সুষ্ঠুভাবে শুনবেন এবং সম্মেলনকে পরিচালনা এবং সফল করতে সাহায্য করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সেই সঙ্গে আজকে আমাদের অতিথিদের ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। রাজ্য কমিটির বিভিন্ন পদাধিকারী, এই সভাগৃহে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং এরপর প্রথমে আমি আমার তরফ থেকে, আমার সংগঠনের তরফ থেকে অভিনন্দন জানাবো আমাদের এই দীঘার যে প্রধান শিক্ষক, একটা স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত হয়েছেন, তার বক্তব্য আমাদের যেভাবে উৎসাহিত করেছে তার জন্যে আমি রাজ্য কমিটির তরফ থেকে ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখুন, আমি সংগঠনগতভাবে কতগুলো কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের মাস্টারমশাই যে কথাটা বললেন যে ভীতি কাজ করছে, এটাকে আমি 100-তে 100% মনে করি এটাই ঠিক। একটু বসবেন, আস্তে করে সবাই একটু বসবেন। আমি সংগঠন নিয়ে কিছু, আমার যেহেতু সাংগঠনিক দায়িত্ব, আমি সংগঠন নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের কাছে। এদিকে ঘরের ভিতরে যারা চিৎকার করছেন কথাটা বন্ধ করুন। এখন বক্তব্য হচ্ছে যেটা, যে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ডেপুটেশন বা আন্দোলন হচ্ছে, কিন্তু আমরা যতটা গিয়েছি সেখানে আমরা কিন্তু যদি আত্মতুষ্টিতে ভুগি তাহলে কিন্তু এই আন্দোলনকে সামনের দিকে আর নিয়ে যাওয়া সম্ভব নয়। এই আত্মতুষ্টি থেকে সরে আসতে হবে। আর কিছু মাস্টারমশাই আছে যে পুকুরের পাড়ে গেলাম কিন্তু ঠান্ডার ভয়ে আর ঘরে নেমে চানটা করলাম। অর্থাৎ আমাদের প্রিয় শিক্ষকদের মধ্যে কিছু জন রাস্তায় নামবে, প্রধান শিক্ষকের কাছে যাবে, ডিআই এর কাছে যাবে, কলকাতায় যাবে আন্দোলন করতে। আর আমাদের অধিকাংশই গৃহ শিক্ষক কেবল ইউনিয়নের নামটা লিখিয়ে কি হচ্ছে, খবর কি, একটু আপডেট দিন। এই ফেসবুক বন্ধ করবো, প্রথম বন্ধ করবো হোয়াটসঅ্যাপ, কোন রকমের ভার্চুয়াল, আমি বলছি ভার্চুয়াল মিটিং হবে না। যদি মোবাইলে আন্দোলন হয় তাহলে রাস্তার আন্দোলনে আর কোনো দাম থাকতো না। পৃথিবীর বুকে যত রকমের বিপ্লব বিদ্রোহ আন্দোলন হয়েছে, রাস্তায় নেমে হয়েছে, কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়নি।
আমি বলেছিলাম মার্চ মাসে আন্দোলন করবো কলকাতায়। এখানে আমি যে রাজ্য কমিটিতে আছি সেই রাজ্য কমিটির নেতৃত্বকে প্রথম দোষারোপ করব যে তারা এই কথাটা গুরুত্ব দেননি যে কলকাতায় যেতে হবে। স্যারের কাছ থেকে আমরা শুনলাম যে কি করে আন্দোলন করতে হয়। উনি একটি সংগঠনে আছেন, কি করে আন্দোলন করতে হয়, কিভাবে এড়িয়ে যাওয়া যায়। মার্চ মাস থেকে আজকে এপ্রিল মাস শেষ করতে চলেছি, কি করে এড়িয়ে যাওয়া যায়, কলকাতায় যেতে না হয়। হোয়াটসঅ্যাপটা সন্ধ্যাবেলায় একটু ফ্যান চালিয়ে খুলে দিলাম, দিয়ে চেহারাগুলো ভেসে উঠলো, মিটিং হয়ে গেল অমুক তারিখ আমাদের রাজ্য সম্মেলন। আন্দোলনের কথা কিছু হয়েছে কোনোদিন ভার্চুয়ালে? সেন্ট্রালি আন্দোলনের কথা হয়েছে? আমি রাজ্য কমিটির নেতৃত্ব হিসাবে আমি নিজেকে প্রশ্ন করছি, না হয়নি। দিনের পর দিন, আরে বাবা আইন তো আছে, আইন তো আইনের জন্য তো হাইকোর্ট করেছে। যারা ডিএ আন্দোলন করছে, যারা যোগ্য চাকরি প্রার্থী চাকরি পায়নি, তারা কিছু কেস করে বসে আছে, 3 বছর ধরে বসে আছে গান্ধী মূর্তির পাদদেশে। তারা কেন রাস্তায় নামবে? তারা তো কেস করে দিয়ে একটার পর একটা জয়লাভ করছে, ছেড়ে দিতে পারতো যে আমাদের দরকার না, মেলা জিতে গেছে, কেবল কার্যকরী হলে হলো। আপনি আইনে হাইকোর্টে জিতে আসবেন আর আপনার কার্যকরী হয়ে যাবে এটা ভাবছেন? আবার এটাও সমস্যা, যেদিন ঘোষণা হবে সেদিন দেখবেন আপনার ইউনিট থেকে বলবে আমার তো যাওয়া হবে না, অমুক দিন আমার এই কাজ আছে। একদম আমরা স্কুল, সরকারি স্কুল শিক্ষকদের থেকে বেশি ভিআইপি আমরা। এটা মানেন কিনা জানি না, ব্যক্তিগতভাবে নিজেকে প্রশ্ন করবেন একবার, নিরলায় বসে এটা চিন্তা করবেন যে আমরা কতটা ওদের থেকে নিজেকে শক্তিশালী ভাবি। আর যখন আন্দোলন হবে, স্কুলে ডেপুটেশন দিতে যান, দেখবেন 3 জন সামনে আছেন আর ওকে মুখাবে যান, ওই মাস্টার দেখে না নেয়, তাহলে ওই মাস্টার দেখে নিলে হয়তো আমার 4টি ছাত্র কমে যাবে। আগে শুনুন না, যখন নেমেছে ওর শেষ থেকে ছাড়বো, শেষ দেখে ছাড়বো। এই ডেটটা যদি আমাদের ভিতরে থাকে, এই আন্দোলন করার মানসিকতা যদি থাকে, তাহলে ইউনিয়ন থাকবে, না হলে থাকবে না। ওই নামসার কি ইউনিয়ন? আর একবার করে বছরে একবার করে আমরা মিলিত হলাম, আর একবার করে চেহারা দেখা হলো, এই আন্দোলনের পক্ষপাতী নই। তাতে আমাকে যে শাস্তি দেবেন সেই শাস্তি নয়। আমি স্যারের কাছ থেকে যে কথাগুলো শুনলাম, সেই কথাগুলো আপনাদের ভেতরে কতটা আগুন জ্বালিয়েছে জানি না এই দাবদাহে, তবে আমাকে বেশ ভালোই জ্বালিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে কথা দিলাম 1 মাসের মধ্যে বীরভূমে আবার আগুন জ্বালাবো। এই স্যারের সামনে বললাম সমস্ত জায়গায় করতে হবে, বীরভূম না। তাদের লোকালিটুকু আমি বলেছি আগেও আপনাদের, অনেক থ্রেট খেয়েছি, মাস্টারদের চুপ করিয়েছি, স্কুল শিক্ষকদের যারা টিউশন করে ক্ষতি করে তাদেরকে চুপ করিয়েছি। কিন্তু এখনো শেষ হয়নি আন্দোলন, আন্দোলনের শেষ হয় না, আন্দোলন চলতেই থাকে। আমাদের ভীতি সরাতে হবে ভিতর থেকে। আর কিছু স্যার একটু উল্লেখ করেছেন আলতোভাবে যে আমাদের গৃহ শিক্ষকদের মধ্যে একটা অংশ আছে, তলে তলে স্কুল শিক্ষকদের সঙ্গে যোগাযোগ আছে, যে স্যার রাতের বেলায় তখন ফোনে কথা হলো, এই ওকে মুখটা বন্ধ করার জন্য তোকে কালকে 4টে ছাত্র যাবে নাকি? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। স্যার ভালো আছেন? মানে তোয়াজটা আরো ভালো করে, লেখনটা ভালো করেই করি, জিভটা যদি কোনো জায়গায় ফাঁকা থাকে সেই জায়গাটাতে ধুলো মাখায় চলি, ওটা চলবে না। এটা জেনে রাখুন, এখান থেকে যাবেন, আন্দোলন করবেন জেলায়, আর সেন্ট্রালের ঘোষণা হবে আজকে এই মঞ্চ থেকে কবে সেন্ট্রালের আন্দোলন হবে কলকাতায়। একদম সবাই রাজি আছেন তো? হাত তুলুন। একদম 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 রাজি আছি, একদম। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আন্দোলন মানে নামসার দিয়ে এলাম, 2 দিন থাকলাম, দীঘার হাওয়া খেলাম, বঙ্গোপসাগর থেকে হাওয়া নিয়ে চলে গেলাম, এটা হবে না। বঙ্গোপসাগরে ফেলবো। যারা টিউশন করে স্কুল শিক্ষক তাদের বঙ্গোপসাগরে ফেলবো, এখানে এই প্রতিজ্ঞা করব। কেন বললাম কথাটা? যে তারা এক সময় লো ভোল্টেজের মতো করিয়ে দিচ্ছে টিউশন, বাস আমরা চুপ করে যাচ্ছি। আবার কোনো সময় দেখছি হাই ভোল্টেজ আসছে, তখন প্রশ্ন আসছে। কালকে একজন ইলাম বাজার থেকে ফোন করেছে, স্যার আমার নামটা করবেন না, ফোন নাম্বারটা আছে আমার ফোন, আমি এখান থেকে যাই, তারপর ওকে দেখছি।
আমার নামটা করবেন না, আমার আত্মীয় একজন টিউশন পড়ায়, আমিও পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সদস্য, কিন্তু স্যার এই টিউশনটা তো বন্ধ করা যাচ্ছে না। কত বড় শয়তান চিন্তা করুন তো। কিন্তু হিন্দি ফিল্মে চান্স পেয়ে যাবে একদম, ও হিন্দি ফিল্মে চান্স পাবে। কত কাছের মানুষ পর হয়ে যাবে তাতেও রাজি আছি আমরা। এই প্রতিজ্ঞা যদি থাকে তবে আন্দোলনের মেরুদণ্ডটা শক্ত হবে। আন্দোলনের মেরুদণ্ড কোথায়? নড়বড় করছে, হিরালালবাবু অক্লান্ত পরিশ্রম করছে, আমরা তার সঙ্গে সঙ্গ দিতে পারছি। দিনের পর দিন বাসে যাতায়াত করছেন, ফোন করছেন, অলিখিত আজকে বিকাশ ভবন এসেছি, উনি একাই যাবেন কেন? কেন আপনার দায়িত্ব পড়ে না? তারপরে হোয়াটসঅ্যাপে আরম্ভ হলো সন্ধ্যা থেকে, কি হলো বলুন, আপডেটটা দিন। কিচ্ছু আপডেট নয়, কোনো আপডেট থাকবে না। আপডেট যা হবে আপনার সঙ্গে সামনাসামনি সমরাঙ্গে দেখা হবে, রণসাজে সুসজ্জিত হয়ে ওখানে লড়াইটা হবে। আর নীতি নির্ধারণ হবে কেবল হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওটা আমি খুব বিরক্ত বোধ করেছি। আমি একদিন বলেছিলাম হিরালাল বাবুকে যে আমাকে ভার্চুয়ালে ডাকবেন না। আমি ভার্চুয়ালে নাই, ওই আন্দোলন করতে আমি রাজি নই। আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, আমি আন্দোলন করি, আমি জেলা স্তরে আন্দোলন করেছি, আমি জানি কি করে আন্দোলন করতে হয়, সেই রুটটা আমার জানা আছে। আজকে স্যারের কথায় আমার ভেতরে আরো আগুন জ্বলে উঠলো যে হ্যাঁ আমার ফর্মুলাটা ঠিক আছে, কিন্তু আমরা মানবো না। এখান থেকে যাওয়ার পরে দেখবেন যে স্কুলে ডেপুটেশন দিতে যাচ্ছেন, আপনার 10 জন আছে, আয় আয় আয়, আমি যাচ্ছি, এই তো বেরোবো, এই ব্যাচটা শেষ করে দিই। ওই ব্যাচ তোমার শেষ হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে, একটাও থাকবে না। আগে তুমি নিজেকে বাঁচাও, তারপর ব্যাচের কথা চিন্তা করো। দিয়ে গেল কজন ডেপুটেশন দিতে? 10 জনের মধ্যে 2 জন, 8 জন গেল না। এটা আন্দোলন? এটা আন্দোলন হবে? এইভাবে আন্দোলন করতে গেলে যেটা করতে হবে, এক জায়গায় জড়ো হতে হবে। যেদিন ডাকবো কলকাতায়, সব কাজ ফেলে চলে আসতে হবে, এসে জড়ো হতে হবে, শক্তিটা দেখাতে হবে। আমার জনবল কতটা। পার্থবাবু শিক্ষামন্ত্রী, উনি একদিন বলেছিলেন, আমাদের নেতৃত্ব আছেন সকলবাবু, কি বলেছিলেন? আপনারা লোক দেখান তবে তো হবে। উনি তখন শিক্ষামন্ত্রী ছিলেন। আপনারা লোক দেখান, আমরা লোক দেখাতে পারিনি। তবু কষ্ট করে এই পূর্ব মেদিনীপুর থেকে 4খানা বাস গেছিল, ওদের সম্মানটা করা হয়েছিল। নদিয়া থেকে একটা ভালো সংখ্যক জমায়েত হয়েছিল, উত্তর 24 পরগনা থেকে হয়েছিল, সব জেলা থেকে 1 জন আর 2 জন, সব জেলায় 1 জন 2 জন করে আছে। আত্মসমালোচনা হবে না যে সংগঠনটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি দিন দিন। এখান থেকে নিয়ে যাওয়া, আপনি ডাকলেন, দেখবেন আপনার সঙ্গে যারা আছে বসুন, তাদের সঙ্গে নিয়ে। আমার বীরভূম জেলার সম্পাদক আমাকে কালকে বললো যে বীরভূম জেলায় একটা আন্দোলন করবো, আমাকে কেবল ঘুরে আসতে দেন দীঘা থেকে, তারপর দেখছি। ও আগেই জেনেছে। আমি বলেছি যে সিউড়িতে আমরা ডিআই অফিস যাবো এবং এসপির কাছে যাবো। স্যারের কথার সঙ্গে আপনাদের কথাটা মিলে গেল। এইরকমই আন্দোলন দরকার, শুধু কেবল ওইভাবে হবে না। একটা মানুষ গোটা বছর অক্লান্ত পরিশ্রম করছে হিরালালবাবু, তখনই কোর্টে আর দেখেছি আমি 4টে ব্যাগে করে নিয়ে যাচ্ছেন কাগজ, ওই কষ্ট করে, তারপরে বিকাশ ভবন, তারপরে একটা মানুষকে চাপ দেয়, সবার প্রেসিডেন্ট বলে কি সব কাজই করতে হবে নাকি? সব আন্দোলন করবে, কেসও করবে, সবই করবে, আর আপনি ঘরে বসে থাকবেন। আপনাকে যেদিন ডাকবে সেদিন আপনার সময় হবে না, তখন আপনার কাজ করে যাবে। ছেড়ে দিন, যদি না করতে হয় সংগঠন। শূন্যস্থান থাকে না পৃথিবীতে, সেই শূন্যস্থান পূরণ হয়। আপনার জায়গায় আরেকজন কেউ আসবে। উত্তর 24 পরগনা সংগঠনটা ঘুরে দাঁড়াবো, কি হয়েছিল অবস্থা? শূন্যস্থান আছে না? মিলন খুব ভালো ছেলে, সেই শূন্যস্থান পূরণ হয়েছে। তাহলে আমি সেই কথা বলতে চাইছি, আপনি জায়গা গিয়ে থাকবেন না, যদি না পারেন পরিষ্কার করবেন, আমার দ্বারা হবে না। আর সোজা পিছনের খিড়কি দরজা দিয়ে স্কুল মাস্টারদের জানলার দিকে তাকাবেন, যে কখন ওনার ঘরে গিয়ে একবার বদলে রুম করে আসবেন। এটা চলবে না সংগঠনে। লড়াইটা হবে এবার সামনাসামনি, কারণ খুব সময় কমে এসছে। আমি স্যারের সঙ্গে বলছি, যা খবর স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনের সময় আর আঙুলে গুনলেও মনে হয় গোনা যাবে। খুব বেশি দিন নয়, সে খবর আপনারা পাবেন, কিন্তু তার আগে আন্দোলনটা করুন। আর এই সামনে পঞ্চায়েত ভোট, তার আগে যদি আমরা ক্ষমতা প্রদর্শন কলকাতায় করতে না পারি, আমাকে সৌমিত্র বলছিল, ওর ছাত্র একটা ভালো চ্যানেলের ভালো অ্যাঙ্কার, সে বলেছে আপনারা রাস্তায় যাবো, তবে তো আমি আর বাংলায় রিপাবলিক বাংলায় দেখাবো আপনাকে, আমি কথা দিচ্ছি।
রাস্তায় নামতে পারছি না। দিনের পর দিন আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি। একটার পর একটা মাস মার্চে বলেছিলাম আমি, ফেব্রুয়ারি শেষের দিকে মার্চের প্রথমেই কলকাতায় যাবো, কেউ সাড়া দেয়নি। এমনকি আমরা রাজ্য নেতৃত্ব গায়ে নিয়ে গেলাম, না করলেও নীতিবাক্য শোনাতে খুব ভালো লাগে, নীতিকে কার্যকরী করা বাস্তবে মাটিতে নামিয়ে আনা অত্যন্ত কঠিন কাজ। আমি আপনাদের এইটুকু বলতে চাই যে যদি কেউ না করে 2 থেকে 3টে জেলা মিলেও কলকাতায় নামবই, এটা চ্যালেঞ্জ। হুগলি আছে, এটা বলে রাখছি। আর যদি সব জেলা নামি, সরকারকে জানিয়ে দেবো যে হ্যাঁ, পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি শক্তি কদরে আমরা তাই প্রদর্শন করবো। আমরা স্যারের সামনে প্রতিজ্ঞা দিলাম, একজন স্কুলের প্রধান শিক্ষক যিনি আমাদের এতটা আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিলেন, তারপরেও আত্মসমালোচনা করব না। আর কেবল নিজেকে বাঁচাবো। আর ওই সংগঠনে আছি তাহলে হয়তো বোধহয় চেঞ্জ করে কিছু ছাত্র পাবো। এটা সব জেলার রোগ এটা। আর তলে তলে মাস্টারদের সঙ্গে যোগ, আমাদের রামপুরহাটেও হয়েছে এরকম। আমাদের সঙ্গে আন্দোলন করতো, তলে তলে জেল বিদ্যমানের মাস্টারদের সঙ্গে যোগাযোগ। এক বছর অনেক ছাত্র দিল, এই বছর বলতে ঘর ভাড়া উঠবে না। ঘর ভাড়া নয়, তোমার শেষকালে প্যান্ট জামাটাও উঠবে না। সেদিনও আসছে তোমার বেঈমান বিশ্বাসঘাতকদের ইতিহাসে কোনো স্থান হয়নি, আস্থা করে চলে যেতে হয়েছে। আমি আপনাদের সামনে এই কথাটা বলতে চাই যে পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতিতে যারা আছেন তারা নির্ভীকভাবে সাহসের সঙ্গে আগামী দিনে আন্দোলনকে পরিচালনা করবে এবং সবাই মিলে আওয়াজ তুলুন। আমাদের রাজ্য নেতৃত্বের কাছে গলা ফাটিয়ে বলুন, আমরা মে মাসের 15 তারিখের মধ্যে কলকাতায় নামতে চাই। সে বিকাশ ভবন হোক, নিবেদিতা ভবন হোক, বা আমাদের মুখ্যমন্ত্রী দরবারে হোক, আমরা যাব। কারণ এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, আবার আমাদেরকে পিছিয়ে পড়তে হবে। ছেড়ে হচ্ছে আলাদা জিনিস, জেলটাকে যখন নিজের মতো করে নেবো। এখানে যারা আছেন শিক্ষক শিক্ষিকারা, বুকে হাত দিয়ে বলুন তো, এই প্রাইভেট আমাদের এই পেশাটা আমাদেরকে কত কি দিয়েছে, কি দেয়নি বলুন তো। আজকে সেখানে আমরা বসতে পারছি, শিক্ষকের মর্যাদা পেয়েছি সমাজে। আমি তো বলছি একদিন প্রাইভেট টিউটর, আমি আগের বক্তব্যে বলেছিলাম প্রাইভেট টিউটরদের থেকে মানুষ নাচ শিক্ষিত, নিজেও বলতাম এখন কি করবো, কিছু পাইনি, তখন 2-4টে ছেলে পড়াই, টিউশন পড়াই। আজকে গর্বের সঙ্গে বলি, আমি একজন পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির অধীনে আমার অমুক এলাকায়, আমার জলপাইগুড়িতে, আমার আলিপুরদুয়ারে আমি একজন গৃহ শিক্ষক। সমাজের মানুষ ডাকে মাস্টারমশাই বলে, এই সম্মানটা পেয়েছি। এই আন্দোলনে আগে সেই সম্মান ছিল? আমরা এই সম্মান পেয়েছি সরকারি কাগজে। আমরা ঋণ নিতে গেলে আমাদেরকে লিখতে হতো কৃষিজীবী, আমরা এখন লিখছি আমরা গৃহ শিক্ষক। আমার পেশা একটা সরকারি স্বীকৃতি পেয়েছি কেন্দ্রীয় স্তর থেকে। তারপরে আমরা আমাদের পেশাকে সম্মান জানাবো না? আমাদের পেশাকে সম্মান জানাতে গেলে তো অজুহাত থাকবেই একটা। আন্দোলন বা যাই হোক, জেলা স্তরে হোক, ইউনিয়ন স্তরে হোক, রাজ্য স্তরে হোক, যেখানে আন্দোলন হোক, অজুহাত রেডি। কি করে আন্দোলনটাকে আমি সরে আসবো? আমাকে যেন মাস্টারমশাইরা না দেখে। এই ভয় কাটিয়ে আমরা আগামী দিনে আন্দোলন তৈরি করব। নতুন যে রাজ্য কমিটি তৈরি হবে, আশা করি আজকে এই মঞ্চ থেকে ঘোষিত হবে যে ডেটটা ঠিক না হোক, মাসটা ঠিক হোক, কোন মাসে আমরা কলকাতায় জমায়েত হচ্ছি। আমরা শিক্ষক, আমরা নীতি নৈতিকতা আদর্শ নিয়ে আন্দোলন করব। আমাদের আন্দোলনের মধ্যে কোনো অস্ত্র নিয়ে খেলা হবে না। আমাদের আন্দোলনের মধ্যে আমরা শিক্ষক, সমাজ বিরোধী কোনো কার্যকলাপ থাকবে না। কারণ আমরা সমাজ তৈরি করার কারিগর আমরা, এটা আমাদের মাথায় থাকবে। সুতরাং আন্দোলন সেই রকম হবে। আমি প্রত্যেক মাস্টারমশাইয়ের কাছে করজোড়ে অনুরোধ করছি যে আগামী দিনে যে কলকাতায় যে হবে, আমাদের নতুন সভাপতির নেতৃত্বে তিনি ডেপুটেশন দেবেন, আর আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবো। সেটাই হবে আমাদের শক্তি প্রদর্শন। আমি সবাইকে বলতে চাই, প্রত্যেক জেলার যারা নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন, সব নেতৃত্ব আগামী দিনে ওই জেলাতে খানিক আগে শুনতে পাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় এক একটা জেলাতে রবিবাদী হচ্ছে পদ নিয়ে। পদ কিছু কাজের নয়, এ পদ থাকলো আর গেল।
লক্ষ্যটা হচ্ছে কাজ। কাজের মধ্য দিয়ে যখন আমি নিজেকে পরিচয় দেবো তখন হবে আমার পথ। পথ নিয়ে কি হবে? পথ নিয়ে লড়াই হচ্ছে পুরো জেলায়। এটা পরবর্তীতে যেন না হয়, সবাই এখানে উপস্থিত আছেন সবাইকে জানিয়ে রাখছি। আর একটা অনুরোধ করব, রাজ্য কমিটিতে কমপক্ষে 2 জন মহিলাকে আনতেই হবে, কারণ রাজ্যের যে কেন্দ্রীয় যে আন্দোলন হবে আমাদের মহিলাদের সামনে থাকতেই হবে। সুতরাং রাজ্য সভাপতি এবং তার যে কমিটি তৈরি হবে সেই কমিটি আমার এই সংগঠনগত চিন্তা ভাবনাকে মাথায় রেখে আগামী দিনের সংগঠনকে শাখা প্রশাখায় পল্লবিত করবেন এবং সাফল্যকে, আমাদের প্রিয় শিক্ষকদের সাফল্যকে ত্বরান্বিত করবেন এবং সেই সাফল্য আমরা সবাই তাঁতি উপভোগ করব এবং পরবর্তীকালে যখন আমাদের সাফল্য সুনিশ্চিত হবে আমরা সমাজ কল্যাণের পক্ষে কতটা কার্যকরী এবং যুগোপযোগী ভূমিকা নিতে পারি তা আলোচনা হবে। আবার যে নতুন কমিটি আসবে তার মধ্য দিয়ে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের আন্দোলনের বার্তা জানিয়ে আমি বিদায়ী রাজ্য কমিটির কার্যকরী সভাপতি হিসাবে আপনাদেরকে এই শুভ নববর্ষের অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা, ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশন মাননীয় প্রেসিডেন্ট মহাশয় হিরালাল মন্ডল স্যার এবং বাকি অন্যান্য আমার শ্রদ্ধেয় টিচার এবং বাকি যারা ম্যানেজমেন্টে আছে, প্রথম আমি রাইসের তরফ থেকে সবাইকে সত্যি কথা বলতে রাইস পাত্রীয় একজন অভিভাবক হিসাবে আমি কিন্তু এই আন্দোলনকে ভীষণভাবে সমর্থন করি। কারণ 1989 সালে আমি মাধ্যমিক পাস করি, তখন আমার স্কুলের যারা টিচার ছিলেন তারা কিন্তু কেউ প্রাইভেট টিউশন করতেন না। সেই সমস্ত শ্রদ্ধেয় টিচারকে এখনো আমরা মনে রেখেছি। আমি আমার ব্যক্তিগত সময় আমার ছেলেকেও পড়াতে গিয়ে প্রচুর প্রাইভেট টিউটরের হেল্প নিয়েছি। আগে কিন্তু এই জিনিসটা ছিল না, কিন্তু বর্তমানে এটা এমন একটা কি বলবো সমাজে একটা এমন একটা রূপ নিয়েছে যেটা প্রত্যেকের ভাবা উচিত। তো রাইস এডুকেশন কিন্তু একটা প্রাইভেট ইনস্টিটিউশন, আমরা কিন্তু কোনো সরকারি সংস্থা নই। আজকে কেন এই প্রোগ্রামে আমরা আপনাদের সাথে সাথ দিলাম, নিশ্চয়ই আপনাদের আন্দোলনে আপনাদের একটা ব্যক্তিগত জায়গা, কিন্তু আমরা এই কারণে সাথ দিলাম। একটু আগে একজন বিশিষ্ট শিক্ষক বললেন, এইচএম বললেন যে আপনারা বোধহয় এই সমস্ত ফিউচারে যারা সাকসেস পাচ্ছে তাদের বেস তৈরি করার এক যে পরিকাঠামো যেটা তৈরি হয় সেটা আপনাদের ছাড়া সম্ভব নয়। এটা আমরা মনে প্রাণে মনে করি, কারণ আজকে আমরা জেলায় জেলায় প্রোগ্রাম করে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাই। সেই পৌঁছাতে গেলে আমাদের দরকার পারফেক্ট মেন্টর কারা। আমরা তো একটা প্রাইভেট প্রতিষ্ঠান, আমরা তো বলবোই আমার ইনস্টিটিউশনে আসো, কিন্তু আমরা কেন আসি আপনাদের কাছে? যে আপনাদের মেন্টরিং ছাড়া একটা ছাত্র ছাত্রী কিন্তু, কারণ সে পড়তে গিয়ে আগে তার প্রাইভেট টিউটরের কাছে যায়, স্যার আমি উচ্চ মাধ্যমিক পাস করলাম এরপরে কি করবো, বা আমি সায়েন্স নিয়ে পড়ছি এরপরে কি করবো, বা কোথায় যাওয়া উচিত। প্রাইভেট সেক্টরে যেরকম অবস্থা, চাকরি বাকরি আমরা প্যান্ডামিকে দেখেছি, বা সরকারি চাকরির ক্ষেত্রেও ওয়েস্ট বেঙ্গলে এখনো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিছু প্রবলেমের জন্য এখনো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে পরীক্ষাগুলো সেগুলো অনুষ্ঠিত হচ্ছে না। তো অন্য জেলায় অন্য রাজ্যের পরীক্ষা হচ্ছে বা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা হচ্ছে, তো প্রত্যেকেই কিন্তু চান সেই টিচারের কাছে গিয়ে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করা। সেই জন্যই আপনাদের পাশে আছি। আজকে আমাদের উদ্দেশ্য এটাই যে আপনাদের সাথে থেকে এই সমস্ত ছাত্রছাত্রী যাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য যেটুকু মেন্টরিং করা যায়, জেলায় জেলায় যেখানে আপনারা আছেন, যে অঞ্চলে আছেন, যে গ্রামে আছেন, যে পঞ্চায়েতে আছেন, যে ব্লকে আছেন, আমরা কিন্তু আপনাদের সাথে পৌঁছে যাব এবং আপনাদের হাত ধরে সেই ছাত্রছাত্রীদের কাছে একটা মেন্টরিং করার চেষ্টা করব, যাতে তারা একটা প্রকৃত রাস্তা দেখতে পায়। তো আজকে আমি এইটা নিয়ে আর বেশি সময় নেব না। আমি আবারও বলছি, অভিভাবক হিসাবে এই আন্দোলনটাকে আমি ভীষণভাবে সমর্থন করি এবং আগামী দিনে আপনাদের সহায়তায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য কিভাবে এগোনো যায়, কিভাবে পরিকল্পনা যায়, সেখানে প্রেসিডেন্ট স্যার আছেন বা জেলার অন্যান্য আধিকারিকরা আছেন, তাদের সাথে কোমল বেঁধে আমরা কাজ করতে চাই। আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে একটা ছাত্র বা ছাত্রীর একটা সুনিশ্চিত ভবিষ্যৎ। এই বলে সবাইকে শুভ নববর্ষে শুভকামনা নিয়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার হাজবেন্ড উনি একটা স্কুলের কিন্তু ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে যুক্ত আছেন
এবং আমি তিনটে স্কুলে পার্ট টাইমের কাজ পেয়েও কিন্তু দু নৌকাতে পা দেব না এই হিসাবে কিন্তু আমি ওই কাজগুলো ছেড়ে দিয়েছি, যাতে আমার সংসার চলুক আর না চলুক আমি গৃহশিক্ষক এই নাম নিয়ে যেন আমি আমৃত্যু থাকতে পারি। সুতরাং কোনো রকম অনৈতিক কাজের সঙ্গে আমরা থাকবো না, আর শেষ দিন অবধি আমরা নৈতিকতার পথে চলবো, এটা আমার বক্তব্য। আর পরের কথা যে আমি চাই সেন্ট্রাল কমিটিতে মহিলা প্রাধান্য থাকুক বা মহিলা কিছু প্রতিনিধি থাকুক। যে কোনো আন্দোলন করতে গেলে, রক্তক্ষয়ী আন্দোলন করতে গেলে গান্ধীজি থেকে নেতাজি, মহিলা ছাড়া কিন্তু কোনোটাই সফল হয়নি। সুতরাং আমি আমার প্রতিনিধিদের বলবো তারা মহিলা প্রতিনিধি রাখুক, এবং যদি সেন্ট্রালে যদি কলকাতার বুকে কোনো আন্দোলন করতে হয়, আগেও গেছি আবার যাবো, ময়দান কাঁপাবো, মহিলাদের আমরা চাই প্রত্যেক জেলায় জেলায় মহিলাদের ঝড় তুলে নেয়, সামনে ঝড় তুলে নেয়। আমি এই বক্তব্য রাখতে চাই। আরো অনেক কিছু বলার ছিল কিন্তু সময় নষ্ট করবো না, সময় নেই, আমারও হয়তো সময় নেই। আমি আমার বার্তাগুলো কিছু অলোকেন্দু স্যারের সঙ্গে শেয়ার করেছি, উনি সেটা আগামী দিনে সেই বক্তব্য রাখবেন বলেছেন। ঠিক আছে, নমস্কার, সবাইকে ধন্যবাদ। আর জলপাইগুড়ি জেলা থেকে বলা হয়েছে, হ্যাঁ জলপাইগুড়ি জেলা থেকে বলা হয়েছে, যেটা হচ্ছে যে আপনার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমিও তখন দেখেছিলাম আমাদের কোনো একজন স্যারের বাড়ি ঘেরাও করা হয়েছিল। তো এই বাড়ি ঘেরাও করাটা ব্যাপারটা হচ্ছে সব জেলাতেই কম বেশি ঘটেছে। আপনার জলপাইগুড়ি হয়েছে, আলিপুরদুয়ার দৈনিক মারধর খেয়েছে, বহরমপুরে আমাদের স্যারকে ঢুকে মেরেছে ওখানে কোচিং সেন্টারের ভেতরে। আচ্ছা, সৌমিত্র এলাকাতে মানে ওয়াইফদের বিধবা করে দেওয়ার পোস্টার ফেলেছে। আর আমার দক্ষিণ 24 পরগনায় কিছুদিন আগে রক্ত ছড়িয়েছে। মানে গোটা প্রমাণ স্যার রেডি হয়ে গিয়েছে, যা পরিস্থিতি তৈরি করেছি স্যার, আর একটা মাস সময় পেলে সব গোটা রাজ্যব্যাপী মানে কি বলবো, আমরা বিভিন্ন জায়গায় আক্রান্ত। এবার বিষয়টা হচ্ছে যে সব জায়গায় আমরা চেষ্টা করেছি ইন্টারফেয়ার করতে। এমনকি লাস্ট ইস্যু আমি বসে রয়েছে মৃত্যুঞ্জয়, আমি ওকে ফোন করে বলেছিলাম তুমি রেডি করো, আমরা 10 জন 20 জন 50 জন যা পারি আমরা সেন্ট্রাল কমিটি নোটিশ করবো, করে ওই যে জায়গায় মার খেয়েছে ওই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ সভা করে আসবো। ঠিক আছে, এইগুলো স্টেপ টু স্টেপ আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি, যতটুকু সম্ভব আমাদের ক্ষমতা আছে সেটা প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে আর একটা কথা আমি জবাব দিয়ে দিই, যেটা হচ্ছে যে এই যে মানে এর পরে অনেকেই প্রশ্ন করেছেন যে আমাদের সংগঠন কি কি করতে পারে না, কি কি করছে না, অন্য সংগঠন এই করছে সেই করছে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের নামে পার্টিকুলার ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ছেলেরাই মার খাচ্ছে, অন্য সংগঠনের ছেলেরা মার খায়নি। কারণ কি, ওরা স্যারেদের সঙ্গে তোলা তুলছে, টিউশনি পড়াচ্ছে, মার খায়নি। আর আমাদের স্যারেরা যেহেতু প্রতিবাদ করছে সেই জন্য আমাদের স্যারেদের রক্ত জ্বলছে। ওরা কি করছে, ওরা ঠান্ডা ঘরে বসে মিটিং করছে, কোনো এজেন্ডা নেই। আরো অনেক সংগঠন আছে, একটু আগেই বলে গেল যে আমাদের সংগঠনে 9টা ইউনিট আসতে চাইছে। তো অ্যাকচুয়ালি সমস্ত জায়গাতে মানে আপনাদের আমি বলতে পারি, যেগুলো উদাহরণ দিলাম যে আমরা মার খাচ্ছি, এটা একটা জায়গা। 2 নম্বর সোশ্যাল মিডিয়ায় প্রচুর আমাদের সংগঠনের নাম করে করে গালি দেওয়া হচ্ছে, অন্য সংগঠনকে গালি দিচ্ছে না। আমাদেরকে গালি দিচ্ছে না কেন? আমাদেরকে সহ্য হচ্ছে না, আমরা তাদের সাথে আঘাত করছি না, সেই কারণে আমরা আক্রমণের শিকার। আর লাস্ট অফ অল কোর্টে যে লড়ছে, সবাই বলছে আমরা কোর্টে লড়ছি, সব সংগঠন, কিন্তু শুধু আমাদের সংগঠনের নাম করে করেই মানে মাস্টাররা রিট দিয়ে, সেই রিটটা আমি পাঠিয়েছি সেন্ট্রাল কমিটিতেও দিয়েছিলাম। একদম মানে আমাদের সংগঠনের নাম, রেজিস্ট্রেশন, এমনকি এতটাই নিচ মানসিকতা ওদের। আমাদের মতন একটা গরিব সংগঠনের ওরা ব্যাংক ডিটেলস চাইছে, ওরা বলছে প্রকাশ্যে নাকি আমাদের অডিট প্রকাশ করতে হবে, আইডি প্রকাশ করতে হবে। আরে বাবা, আমাদের অডিট আইডি কালকে আমি ফেলে দেবো, কটা টাকা আমি তো হিসেব দিলাম রয়েছে আমাদের প্যান কার্ডে। আর তোদের একটা ঘরে যদি মানে কি বলবো ইডি রেড হয়, কেজি সোনা বেরোবে, হ্যাঁ, কতগুলো শহরে কতগুলো ফ্ল্যাট বেরোবে। মানে এই নিকৃষ্ট মানের রাজনীতিতেও চলে গেছে, যেখানে যত জায়গায় আক্রমণ হয়েছে, ছাত্রছাত্রীরা ঘেরাও করুক বা অভিভাবকরা ঘেরাও করুক, মাস্টারমশাইরা মারধর করুক, সব আমাদের স্যারেরা তার সাফার হচ্ছে। অন্য সংগঠনগুলো কিন্তু এরকম কোথাও তারা যায়নি, এবং আমার কাছে অভিযোগও আছে ওরা মাস্টারদের থেকে তোলা তুলছে, যেটা আমি কোনো জায়গায় কোথাও কাউকে মানে কি বলবো রেয়াক্ট করিনি, যে কোনোভাবে মাস্টারমশাইদের সঙ্গে। একটু আগে শুভেন্দুবাবু বলে গেলেন ঝাড়গ্রাম এসে তার দাদার নামে না ভাইয়ের নামে কমপ্লেন করে এসেছে। এই ধরনের লড়ুক শুভেন্দুবাবুর মাঝে মাঝেই ফেসবুক লক করে দেয়, ঠিক
ঠিক আছে, মানে এই ধরনের মাস্টারমশাইরা করে। অর্থাৎ অন্য সংগঠনগুলো থেকে যে আমরা পিছিয়ে আছি, আমাদের সংগঠন যে কাজ করছে না, এটা আমি মানতে পারলাম না। আমাদের নিজস্ব ফেসবুকটা যথেষ্টই পপুলারিটি পেয়েছে, তবে আমাদের নিজস্ব ইউটিউবও আছে এবং টুইটারও আছে। ইউটিউবটাকে আমরা পপুলার করতে পারিনি, তবে পরবর্তী কমিটি যদি নতুন করে কোনো মিডিয়ার সাথে আসতে চাই তো আসতে পারে, বা আমাদের যদি ইউটিউবটা যদি তারা পপুলার করতে পারে করবে। ঝাড়গ্রামও একই কথা বলছে যে রাস্তায় নেমে আন্দোলন, রাস্তায় নেমে আন্দোলন মানে কলকাতায় আন্দোলন। তার সাফল্য ব্যর্থতা বা আমাদের ক্ষমতা অক্ষমতাটা আমি জানালাম, নতুন করে জানানোর আর কিছু নেই। নদিয়া জেলার পক্ষ থেকে বলা হয়েছে আই কার্ড আছে, সাফল্য বলেছেন স্যার, আমরা আই কার্ড করেছি, পতাকা করেছি, ঠিক আছে। হ্যাঁ, জেলাগুলো অবশ্যই আমি যখন এসেছিলাম তখন 14টা জেলায় জেলা কমিটি ছিল, এখন 22টা জেলায় জেলা কমিটি হয়েছে, ইউটিউব হয়েছে, টুইটার হয়েছে। রাজ্য সম্মেলনে আবার নতুন করে সভাপতি নির্বাচন হলেন আমাদের মাননীয় শিক্ষক হীরালাল মণ্ডল মহাশয়, এবং যুগ্ম সম্পাদক হলেন অলিকেন্দু বিকাশ চক্রবর্তী মহাশয় এবং মিলন জানা মহাশয়। ওনাদের দুজনকে অবশ্যই জানাই স্যার এগিয়ে চলুন, আমরা পাশে আছি। আর একটা কথা বলতেই হয়, এই সম্মেলনে আয়োজক জেলা পূর্ব মেদিনীপুর যেভাবে সম্মেলন আয়োজন করেছে তাতে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। অশোকবাবু আর চন্দনবাবু দুজন যেভাবে সমস্ত জেলার প্রতিনিধিদের সঙ্গে ব্যবহার করেছেন এবং সব কিছু সম্পন্ন করেছেন কোনো কৃতজ্ঞতা বা কোনো ধন্যবাদ দিয়ে, তা কোনোভাবেই মানে ভাষায় বলা সম্ভব নয়। এত সুন্দর আয়োজন হয়তো আমি প্রথম দেখলাম এবং শুনলাম আগের সমস্ত আয়োজনের থেকে এই জেলা আয়োজনে অনেক ছাপিয়ে গেছে। আমি চাই এইভাবে আমাদের সম্মেলন এগিয়ে চলুক, আরও বৃহত্তর সম্মেলন পরবর্তীকালে হোক এবং আমাদের যে আন্দোলন, আমাদের যে ঐক্যবদ্ধতা আরও যেন সুদৃঢ় হয়। এবং পশ্চিমবঙ্গের সমস্ত গৃহশিক্ষক যেন আমাদের সংগঠন, আমাদের প্রিয় সংগঠন পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির ছত্রছায়ায় এসে হাজির হয়। তাই ভিডিওর শেষে কিছু ছবিকে আমি দেওয়ার চেষ্টা করলাম, অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই ভিডিওটা দেখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। এক ঐতিহাসিক সম্মেলনের ভিডিওর ছবি এবং ভিডিও আমি প্রকাশ করলাম, যতটুকু আমি পেরেছিলাম তুলেছিলাম। হয়তো সম্মেলনের দীর্ঘায়িত ছিল, সম্মেলনের সময় প্রায় 10 ঘন্টার বেশি সম্মেলন হয়েছে, সবটা আমি ক্যামেরায় বা আমার ফোনে তুলতে পারিনি, যতটুকু তুললাম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই কেমন লাগলো জানাবেন এবং যদি ভালো মনে হয় ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এবং আমি চাই প্রত্যেক গৃহশিক্ষক এই ঐতিহাসিক সম্মেলনে ভিডিও দেখুক এবং আমাদের সংগঠনে অবশ্যই যেন তারা আসে এবং আমাদের যেন সংগঠন আরও সে বৃদ্ধি ঘটে।